আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। গাজায় ইসরায়েলি আগ্রাসনে শত শত ইমাম নিহত। ট্রাম্প পাশে আছেন কিনা বুঝতে পারছেন না নেতানিয়াহু। বিশ্বজুড়ে পেশিশক্তির কাছে কোণঠাসা মানবাধিকার, জাতিসংঘ মহাসচিব। ইউক্রেনীয়রা চরম ক্লান্ত, তবু আত্মসমর্পণ অসম্ভব। রুশ যুদ্ধের 4 বছর পর হুঙ্কার জেলেনস্কির। পঞ্চম বছরে গড়ালো ইউক্রেন রাশিয়া সংঘাত, পুতিন কতটা সফল? আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় চলমান সংঘাতের ভয়াবহতা প্রতিদিন নতুন নতুন মাত্রা যোগ করছে, যেখানে মানবিক বিপর্যয় এক চরম আকার ধারণ করেছে। সম্প্রতি যে খবরটি বিশ্বব্যাপী গভীর উদ্বেগ সৃষ্টি করেছে তা হল ইসরায়েলি আগ্রাসনে শত শত ইমামের নিহত হওয়ার ঘটনা। এই খবরটি শুধুমাত্র গাজার ধর্মীয় সম্প্রদায়ের জন্য নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের জন্য এক গভীর শোকের বার্তা নিয়ে এসেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গত কয়েক মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার বেশ কয়েকটি মসজিদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এসব হামলায় কর্তব্যরত অবস্থায় অথবা আশ্রয় নেওয়া শত শত ইমাম প্রাণ হারিয়েছেন। এই ঘটনাগুলো গাজায় চলমান মানবিক সংকটের এক ভয়াবহ চিত্র তুলে ধরে, যেখানে ধর্মীয় নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই নিরাপদ নয়। ইমামরা সাধারণত তাদের সম্প্রদায়ের আধ্যাত্মিক এবং সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা শুধু নামাজ পরিচালনা করেন না, বরং শিক্ষা, কাউন্সিলিং এবং সামাজিক সংহতি রক্ষায়ও কাজ করেন। সংঘাতপূর্ণ পরিস্থিতিতে তারা প্রায়শই স্থানীয়দের জন্য মানসিক সমর্থন এবং নিরাপদ আশ্রয়স্থল সরবরাহের চেষ্টা করেন। তাই শত শত ইমামের মৃত্যু গাজার সামাজিক কাঠামোতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে, যা দীর্ঘমেয়াদে সেখানকার মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে। এই ধরনের ঘটনাগুলো আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। জেনেভা কনভেনশন অনুযায়ী বেসামরিক স্থাপনা এবং ধর্মীয় স্থানগুলো সংঘাতের সময় সুরক্ষিত থাকার কথা। মসজিদের মতো পবিত্র স্থান এবং সেখানে কর্তব্যরত ইমামদের ওপর হামলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি গুরুতর প্রশ্ন তৈরি করেছে। এই ঘটনাগুলো নিয়ে আন্তর্জাতিক বিচার আদালত এবং মানবাধিকার সংস্থাগুলো তাদের উদ্বেগ প্রকাশ করেছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। গাজায় সংঘাতের কারণে অসংখ্য মানুষ গৃহহীন হয়েছে, খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে ইমামদের মতো সামাজিক নেতাদের উপস্থিতি এবং তাদের কার্যক্রম স্থানীয় জনগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের অনুপস্থিতি আরও বেশি হতাশা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। ট্রাম্প এবং নেতানিয়াহুর সম্পর্কের টানাপোড়েন নিয়ে যে খবরটি এসেছে তা আন্তর্জাতিক রাজনীতিতে বেশ আলোচনার জন্ম দিয়েছে। শিরোনাম ছিল, ট্রাম্প পাশে আছেন কিনা বুঝতে পারছেন না নেতানিয়াহু। এই বিষয়টি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি উভয় ক্ষেত্রেই প্রভাব ফেলছে। ডোনাল্ড ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে তার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। সেই সময় ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে অভূতপূর্ব সমর্থন পেয়েছিল, যার মধ্যে ছিল জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি এবং গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে ঘোষণা। এই সিদ্ধান্তগুলো ইসরায়েলের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং নেতানিয়াহু এর মাধ্যমে তার দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের অবস্থান সুদৃঢ় করেছিলেন। তবে ট্রাম্পের প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর পর এবং বিশেষ করে বর্তমান গাজা সংঘাতের প্রেক্ষাপটে নেতানিয়াহু ট্রাম্পের সমর্থন নিয়ে এক ধরনের অনিশ্চয়তায় ভুগছেন বলে মনে হচ্ছে। ট্রাম্প বর্তমানে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং তার বক্তৃতায় বা মন্তব্যে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে আগের মতো সরাসরি সমর্থন বা হস্তক্ষেপের আভাস পাওয়া যাচ্ছে না। কিছু ক্ষেত্রে ট্রাম্পের মন্তব্য এমন ইঙ্গিত দিয়েছে যে তিনি এই সংঘাতে ইসরায়েলের কৌশল নিয়ে অসন্তুষ্ট। এটি নেতানিয়াহুর জন্য একটি বড় উদ্বেগের কারণ তিনি জানেন যে ট্রাম্পের সমর্থন ইসরায়েলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল।
ট্রাম্পের মতো একজন প্রভাবশালী নেতার সুস্পষ্ট সমর্থন ছাড়া ইসরায়েল আন্তর্জাতিক চাপ মোকাবিলায় দুর্বল হতে পারে। নেতানিয়াহু হয়তো এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন যেখানে তাকে বুঝতে হচ্ছে যে ট্রাম্পের সমর্থন এখন আর অটুট নেই, অথবা ট্রাম্পের অগ্রাধিকার পরিবর্তিত হয়েছে। এই অনিশ্চয়তা ইসরায়েলের প্রতিরক্ষা এবং বৈদেশিক নীতি নির্ধারণে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন ইসরায়েল আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবে অনেক চাপের মধ্যে রয়েছে। তখন ট্রাম্পের মতো একজন শক্তিশালী মিত্রের দ্বিধা ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। এই পরিস্থিতি নিয়ে ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষকেরাও বিভক্ত। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাম্প্রতিক মন্তব্য বিশ্বজুড়ে পেশিশক্তির কাছে কোণঠাসা মানবাধিকার শীর্ষক শিরোনামটি বিশ্বের বর্তমান অবস্থা নিয়ে এক গভীর উদ্বেগের চিত্র তুলে ধরে। তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে সংঘাত, আগ্রাসন এবং অভ্যন্তরীণ অস্থিরতা বাড়ছে, আর এর ফলে মানবাধিকারের সার্বজনীন নীতিগুলো প্রতিনিয়ত লঙ্ঘিত হচ্ছে। মহাসচিবের এই বক্তব্য ইঙ্গিত করে যে অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় শক্তিগুলো তাদের নিজস্ব স্বার্থ বা আদর্শ বাস্তবায়নের জন্য মানবাধিকারকে উপেক্ষা করছে। এর ফলস্বরূপ মৌলিক স্বাধীনতা, ন্যায়বিচার এবং মানুষের মর্যাদা প্রায়শই লঙ্ঘিত হচ্ছে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশে সামরিক হস্তক্ষেপ, রাজনৈতিক ভিন্নমতের দমন এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নির্যাতন বাড়ছে। এসব ঘটনায় সাধারণ মানুষ, বিশেষ করে নারী, শিশু এবং দুর্বল গোষ্ঠীগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানবাধিকারের এই অবনতি শুধুমাত্র সংঘাতপূর্ণ অঞ্চলেই সীমাবদ্ধ নয়, বরং অনেক স্থিতিশীল দেশেও আমরা দেখছি যে সরকারগুলো তাদের ক্ষমতাকে ব্যবহার করে মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করছে। এই প্রবণতা গণতন্ত্রের মৌলিক ভিত্তিকেই দুর্বল করে দিচ্ছে। জাতিসংঘ মহাসচিবের এই মন্তব্য একটি কঠোর বাস্তবতা তুলে ধরে যে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার চুক্তিগুলো থাকা সত্ত্বেও অনেক দেশই এগুলোর প্রতি তাদের অঙ্গীকার পূরণ করছে না। এর কারণ হতে পারে রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক সংকট অথবা আঞ্চলিক ক্ষমতা দখলের প্রতিযোগিতা। এই পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এক বড় চ্যালেঞ্জ। মানবাধিকারের সার্বজনীন সুরক্ষা নিশ্চিত করতে হলে শুধুমাত্র নিন্দা বা বিবৃতি যথেষ্ট নয়, বরং কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ইউক্রেন রাশিয়া সংঘাতের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির এক হুঙ্কারকে কেন্দ্র করে শিরোনামটি ছিল ইউক্রেনীয়রা চরম ক্লান্ত, তবু আত্মসমর্পণ অসম্ভব। রুশ যুদ্ধের 4 বছর পর হুঙ্কার জেলেনস্কির। এই খবরটি একদিকে যেমন ইউক্রেনীয় জনগণের অদম্য সাহস এবং প্রতিরোধের প্রতীক, তেমনি অন্যদিকে চলমান সংঘাতের ভয়াবহ মানবিক মূল্য এবং অনিশ্চিত ভবিষ্যতের প্রতিচ্ছবি। 4 বছর আগে শুরু হওয়া এই সংঘাত ইউক্রেনকে এক ধ্বংসস্তূপের কিনারে ঠেলে দিয়েছে। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, হাজার হাজার নিরীহ মানুষের প্রাণহানি হয়েছে এবং দেশের অর্থনীতি প্রায় ভেঙে পড়েছে। এত কিছুর পরও প্রেসিডেন্ট জেলেনস্কির এই বক্তব্য ইউক্রেনীয় জাতির এক দৃঢ় সংকল্পের বহিঃপ্রকাশ। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে যতই ক্লান্তি আসুক না কেন, ইউক্রেনীয়রা তাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ করবে না। এই ঘোষণা শুধুমাত্র তার দেশের জনগণের জন্য নয়, বরং বিশ্বের অন্যান্য দেশ, বিশেষ করে পশ্চিমা মিত্রদের জন্য একটি বার্তা। এটি তাদের মনে করিয়ে দেয় যে ইউক্রেনের লড়াই কেবল ইউক্রেনের সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিক আইন, গণতন্ত্র এবং সার্বভৌমত্বের পক্ষে এক বৃহত্তর সংগ্রাম। জেলেনস্কির এই হুঙ্কার এমন এক সময়ে এসেছে যখন ইউক্রেন পশ্চিমা দেশগুলোর সামরিক ও আর্থিক সহায়তার উপর অনেকটাই নির্ভরশীল। সম্প্রতি কিছু পশ্চিমা দেশের সহায়তার মাত্রা হ্রাস পাওয়ায় বা বিতর্কের সম্মুখীন হওয়ায় ইউক্রেনের জন্য চ্যালেঞ্জ আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে দেশের জনগণের মনোবল ধরে রাখা এবং আন্তর্জাতিক সমর্থন অক্ষুণ্ণ রাখা জেলেনস্কির জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ। তিনি তার বক্তব্যে ইউক্রেনীয়দের আত্মত্যাগের প্রশংসা করেছেন এবং বিশ্বকে মনে করিয়ে দিয়েছেন যে এই যুদ্ধ এখনও শেষ হয়নি এবং এর পরিণতি শুধু ইউক্রেন নয়, পুরো ইউরোপের নিরাপত্তার উপর প্রভাব ফেলবে। এই সংঘাতের 4র্থ বছরে এসে ইউক্রেনীয়রা চরম মানসিক এবং শারীরিক ক্লান্তির মধ্য দিয়ে যাচ্ছে। ক্রমাগত বোমা হামলা, বিদ্যুৎ সংকট, খাদ্য ও ওষুধের অভাব তাদের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই সত্ত্বেও তারা তাদের মাটি রক্ষায় অবিচল রয়েছে।
ইউক্রেন রাশিয়া সংঘাতের ৫ম বছরে পদার্পণ এবং পুতিনের সাফল্যের মাত্রা নিয়ে আলোচনা করব। শিরোনাম ছিল ৫ম বছরে গড়াল ইউক্রেন রাশিয়া সংঘাত, পুতিন কতটা সফল? এই প্রশ্নটি আন্তর্জাতিক বিশ্লেষক এবং নীতি নির্ধারকদের মধ্যে ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায় ৪ বছর ধরে চলা এই সংঘাত এখন ৫ম বছরে পদার্পণ করতে যাচ্ছে, যা কেবল ইউক্রেন নয় বরং পুরো বিশ্বের ভূ-রাজনৈতিক দৃশ্যপটকে আমূল পরিবর্তন করেছে। যখন এই সংঘাত শুরু হয়েছিল তখন অনেকেই ভেবেছিলেন যে রাশিয়া দ্রুত ইউক্রেনকে পরাজিত করবে এবং তাদের লক্ষ্য অর্জন করবে। কিন্তু ইউক্রেনীয়দের অপ্রত্যাশিত প্রতিরোধ এবং পশ্চিমা বিশ্বের ব্যাপক সমর্থন রাশিয়ার পরিকল্পনাকে জটিল করে তুলেছে। পুতিনের দৃষ্টিকোণ থেকে এই সংঘাতের প্রধান লক্ষ্য ছিল ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের পথে বাধা দেওয়া, রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করা এবং ইউক্রেনে একটি বন্ধুত্বপূর্ণ সরকার প্রতিষ্ঠা করা। কিন্তু এই লক্ষ্যগুলো কতটা অর্জিত হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। সামরিক দৃষ্টিকোণ থেকে রাশিয়া ইউক্রেনের বিশাল অংশ দখল করতে সক্ষম হয়েছে, যার মধ্যে ক্রিমিয়া, দোনবাস অঞ্চলের কিছু অংশ এবং আরও কিছু কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে। তবে তারা কিয়েভ দখল করতে ব্যর্থ হয়েছে এবং ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের কারণে অনেক ক্ষেত্রে তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হয়েছে। অর্থনৈতিকভাবে রাশিয়া পশ্চিমা দেশগুলোর ব্যাপক নিষেধাজ্ঞার শিকার হয়েছে, যা তাদের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। যদিও রাশিয়া এই নিষেধাজ্ঞাগুলোর প্রভাব মোকাবিলায় কিছু কৌশল গ্রহণ করেছে, তবুও দীর্ঘমেয়াদে এর প্রভাব অনস্বীকার্য। আন্তর্জাতিকভাবে রাশিয়ার ভাবমূর্তি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা বিশ্বমঞ্চে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যদিও চীন এবং ভারতের মতো কিছু দেশ রাশিয়ার সাথে তাদের সম্পর্ক বজায় রেখেছে, তবে পশ্চিমা বিশ্বের বেশিরভাগ দেশ রাশিয়ার আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে।